আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। একমাত্র বিএনপি পারে দুর্নীতির রাহু থেকে দেশকে মুক্ত করতে। রংপুরের জনসভায় তারেক রহমান জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান। এই দেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করার জন্য সারাদিন সকাল সন্ধ্যা বিজয়ের মেলা ইনশাআল্লাহ। 5 আগস্ট যারা মানে না তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। লাকসামের সমাবেশে জামায়াত আমির। ক্ষমতায় গেলে কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা। জনগণ আজ একাত্তা হয়েছে, জায়গায় জায়গায় গণজোয়ার শুরু হয়েছে, দেখে অনেকে দিশাহারা। 36 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির। বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে কমিশন গঠনের প্রতিশ্রুতি। আমরা একটা সমন্বিত জায়গায় সে কাজ করব এবং আমাদের যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো ঐক্যের জায়গায় থাকবো। ছুটির দিনে সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার। সময়ের সাথে ভোটারদের মন জয়ে নানা কৌশল প্রার্থীদের। আপনারা স্বপ্নগুলিতে ভোট দেবে মনে থাকে। যাদের পরিকল্পনা নাই, যাদের নীতি নাই, যাদের আদর্শ নাই, যাদের কর্মসূচি নাই, তারা শুধু বলছে যে ওই মাথায় ভোট দিলে স্বর্গে যাবে, জান্নাতে যাবে। যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরও মাথা কথা একটু খারাপ হয়েছে। নানান জায়গায় তারা সহিংসতা তৈরি করছে। শেরপুরে সহিংসতার ঘটনায় এলাকা থমথমে। মামলা হয়নি এখনো। পরিকল্পিত দাবি বিএনপি জামায়াতের। শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের শঙ্কা বিশিষ্টজনদের। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে মার্কিন হামলার জবাব দিতে পূর্ণ প্রস্তুত ইরান, বলছে দেশটি। একাধিক নৌবহর পাঠালেও তেহরানের সাথে আলোচনায় আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একমাত্র বিএনপি পারে দেশকে দুর্নীতির রাহু থেকে মুক্ত করতে, এমনটাই বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে রংপুরে বিভাগীয় নির্বাচনী জনসভায় তিনি ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। বলেন, দেশে পরিবর্তন আনতে হলে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঘর থেকে বেরিয়ে এসে জনগণকে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা করার কথাও বলেন তারেক রহমান। নির্বাচনে সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি, এমন আশ্বাসও দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি পারে একমাত্র এই দেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, হয় এই দলটির মাথা খারাপ হয়ে গেছে অথবা নিজের নেতৃত্ব সম্পর্কে নিজেই আবল তাবল কথা বলছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুরে আবু সাঈদের পরিবারের সাথে কিছুক্ষণ সময় কাটান তিনি। এর আগে বগুড়া থেকে জনসভার উদ্দেশ্যে রংপুরে যাওয়ার পথে তাকে অভ্যর্থনা জানায় হাজার হাজার নেতাকর্মী সমর্থক। বিভিন্ন জায়গায় তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান। ভোট চান ধানের শীষে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে তারেক রহমানের কিছু সময়ের নীরবতা দোয়া। দেশে ফিরে 11 জানুয়ারি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে চেয়েছিলেন তারেক রহমান। পরে নির্বাচন কমিশনের অনুরোধে আচরণবিধি রক্ষায় তা স্থগিত করতে হয়। কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সাথে দেখা করেন বিএনপি চেয়ারম্যান। বেশ কিছুক্ষণ কথা বলেন আবু সাঈদের বাবা মায়ের সাথে। সন্তান হারানো পিতামাতাকে জানান সমবেদনা আর সান্ত্বনা। স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে আবু সাঈদের সাহসিকতা আর অবদান। এর আগে বগুড়া থেকে রংপুরের পথে পথে তারেক রহমানকে অভ্যর্থনা জানায় হাজার হাজার নেতাকর্মী।
আপনারা যে কষ্ট করে এখানে এসেছেন, সকলে একত্রিত হয়েছেন, আগামী 12 তারিখ যে ভোটের দিনও কিন্তু এইভাবে গিয়ে কষ্ট করে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। পুরোটা পথে প্রিয় নেতাকে এক নজর দেখতে হাত মেলাতে বারবার এগিয়ে আসছিলেন অনেকেই। স্বতঃস্ফূর্ত তারেক রহমান বেশ কয়েকবার বাস থেকে নেমে সাড়া দেন সেই আহ্বানে। জিনাত আরা লাবণী, যমুনা নিউজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে চলছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ। ছুটির দিনে সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নবম দিনের নির্বাচনী প্রচারে কক্সবাজারের পেকুয়ায় হিন্দু, বৌদ্ধ ও রাখাইন সম্প্রদায়ের ভোটারদের সাথে মতবিনিময় করেন এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি অভিযোগ করেন, আদর্শহীন একটি দল মানুষকে ভোটের বিনিময়ে জান্নাতে যাওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। যাদের পরিকল্পনা নাই, যাদের নীতি নাই, যাদের আদর্শ নাই, যাদের কর্মসূচি নাই, তারা শুধু বলছে যে ওই মাথায় ভোট দিলে স্বর্গে যাবে, জান্নাতে যাবে। চট্টগ্রাম 11 আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাবে বর্তমানে দেশ সংকটের মধ্য দিয়ে চলছে। যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, এটাই প্রত্যাশা মানুষের। অনির্বাচিত সরকার কোনোদিন দেশের মানুষের স্বার্থ পূরণ করতে পারবে না। কুমিল্লা 1 আসনে পথসভা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কুমিল্লা 10 আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় তার সাথে ছিলেন দলের স্থানীয় নেতাকর্মীরা। ধান কিন্তু বেঁকে আছে, কেটে শুধু এখন গোলা করতে পারলেই হবে, ইনশাআল্লাহ। পুজোরে কান দিবেন না। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, শেরপুরে সংঘর্ষে জামাত নেতার মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। শেরপুরে আমাদের জামাত ইসলামী নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচারণের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। কুমিল্লা 4 আসনের দেবিদ্বারে নির্বাচনী প্রচার চালান 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ভোটারদের শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে আপনি আমার জন্য থাকতে হবে, চাইলে নির্বাচনের পরে আমি আপনার জন্য করতে পারবো। নেতাকর্মীদের নিয়ে নাটোর সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চান তিনি। বরগুনা 2 আসনে দিনভর প্রচার চালান বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। সিরাজগঞ্জ 4 আসনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। খুলনা 2 আসনে জামায়াতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল গণসংযোগের সময় অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় তার কর্মী সমর্থকদের বাধা দিচ্ছে একটি গোষ্ঠী। খুলনা 3 আসনে বিভিন্ন এলাকায় প্রচার চালান ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। নেতাকর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ করেন খুলনা 4 আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। ঝিনাইদহ 4 আসনে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান আজিজুল বারী হেলাল। ঝিনাইদহ 4 আসনে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান ধানের শীষের প্রার্থী রাশেদ খান। একই আসনে গণসংযোগে ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের। এছাড়া বিভিন্ন আসনের প্রার্থীরা এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নির্বাচন উপলক্ষে ঢাকার আসনগুলোতে 11 দলীয় ঐক্যের প্রার্থীরা নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণায় ব্যস্ত। গণসংযোগ মিছিল ও পথসভা করেছেন তারা, দিচ্ছেন নানা আশ্বাস, শুনছেন ভোটারদের কথাও। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন, তাই বিরামহীন গণসংযোগ আর প্রচারে ব্যস্ত প্রার্থীরা।
রাজধানীর কদমতলী এলাকায় সকাল থেকে প্রচার চালান ঢাকা ৪ আসনের জামাত ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। গ্যাস সংকট সহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তিনি। এলাকার রাস্তাঘাট ভাঙাচুরা, সেটা ড্রেনেজ ব্যবস্থাটা একেবারেই বাজে, এটাকে আধুনিক করা, খালগুলা আপনার ভরাট হয়ে আছে, এগুলাকে খনন করা বন্ধ হয়ে আছে, সেটাকে সচল করা। এরপরে আপনার একটা হাসপাতাল করার জন্য আমরা ইতিমধ্যে চেষ্টা করতেছি যে কোন জায়গাটায় আমরা করতে পারি। পল্লবী ও রূপনগর এলাকায় গণসংযোগ চালান ঢাকা ১৬ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন। এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। মিরপুরের তো কিছু সমস্যা আছে, সরকারি হাসপাতাল নাই, রাস্তাঘাট ভাঙাচুরা আছে, ড্রেন কিছু খারাপ, এগুলো মেরামত করতে হবে। আর সামগ্রিকভাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটার অনেক উন্নয়নের সুযোগ আছে। ঢাকা ১১ আসনের আফতাবনগরে গণসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। প্রশাসনের তো সক্ষমতা নিয়ে আমরাই সর্বপ্রথম, এনসিপি সর্বপ্রথম গত ৬-৭ মাস ধরে আমরা বলে আসছি, প্রস্তুত হয়ে আসছি যে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত চলবে প্রার্থীদের এই ব্যস্ততা। যেসব এলাকায় এখনো প্রচারে যেতে পারেননি প্রার্থীরা, সেসব এলাকায় যাচ্ছেন তাদের সমর্থক ও দলীয় নেতারা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, তা আহত হয়েছেন অন্তত ৫ জন। বিকেলে উপজেলার নলচিরা ঘাটে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে ফেরি চালুর দাবি দীর্ঘদিনের। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের দাবির প্রেক্ষিতে এই রুটে ফেরি চালুর সিদ্ধান্ত নেয় সরকার। বিকেলে ফেরি উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। ফেরি সার্ভিস চালুর কৃতিত্ব নিয়ে উদ্বোধন অনুষ্ঠানের আগে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাদের শান্ত করেন। ফেরি সার্ভিস উদ্বোধন করার পরপরই দুপক্ষ আবারও মুখোমুখি অবস্থান নেন। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অতিথি চলে যাওয়ার পর বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা হাতাহাতিতে জড়ায়। ৫ আগস্ট যারা মানে না, তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। কুমিল্লার লাকসাম ও সদরের জনসভায় এমনটাই বললেন জামায়াত ইসলামীর আমির। বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না। একদিনে তিনি লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীতে কয়েকটি নির্বাচনী জনসভায় যোগ দেন ডক্টর শফিকুর রহমান। শুক্রবারের দিনভর সমাবেশ শেষে জামায়াত ইসলামী আমির আসেন কুমিল্লায়। লাকসাম ও টাউন হল মাঠে 2 জনসভায় যোগ দেন তিনি। 11 দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সহ দলীয় অন্যান্যদের হাতে তুলে দেন প্রতীক। কুমিল্লাবাসীর কাছে ভোট চেয়ে জানান, ক্ষমতায় যেতে পারলে পূরণ করবেন বিভাগের দাবি। 4টা বিভাগ ছিল, বেড়ে বেড়ে 8টা হয়েছে, 10টা হবে, 12টা হবে, কোনো সমস্যা নাই, কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে। এর আগে তিনি যোগ দেন লক্ষ্মীপুরের জনসভায়। জামায়াত আমির বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে প্রতিশ্রুতি। দিনের শুরুতে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি ফেনী জেলার 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। শুক্রবার সকাল থেকেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢল নামে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের। জনসভায় বক্তব্যের শুরুতেই 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন জামায়াত আমির। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তিতে আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আর একটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে ফেনী জেলার মেডিকেল কলেজ সহ বাঁধ নির্মাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াতের আমির। পরিচয় করিয়ে দেন ফেনীর 3টি সংসদীয় আসনে 11 দলীয় জোটের প্রার্থীদের। এরপর নোয়াখালী জিলা স্কুল মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন তিনি। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
ভোটের প্রচারে নাগরিক সমস্যা সমাধানে বেশি গুরুত্ব দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। যানজট, জলাবদ্ধতা, মাদক নির্মূল এবং গ্যাস সংকট সমাধানে দিচ্ছেন প্রতিশ্রুতি। সংসদ নির্বাচনে প্রচারের নবম দিনে প্রচারমুখর রাজধানীর বিভিন্ন এলাকা। ছুটির দিনে উন্নয়ন অঙ্গীকারে ভোটারদের মন জয়ের চেষ্টায় কমতি নেই প্রার্থীদের। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই মুখর হয়ে উঠছে অলিগলি আর পাড়া মহল্লা। ছুটির দিনে বিভিন্ন আসনে প্রার্থীদের প্রচার শুরু হয় সকাল থেকেই। কদমতলী এলাকায় বিএনপির প্রার্থী তানভীর আহমেদ আশ্বাস দেন, নির্বাচিত হলে কাজ করবেন সবাইকে নিয়ে, সমাধান করবেন এলাকার নাগরিক সমস্যার। এলাকায় অনেকগুলি একসাথে সমস্যা সমাধানে আমাদেরকে কাজ করতে হবে। জলাবদ্ধতা একটি প্রধান অন্যতম সমস্যা আমাদের এলাকায়। আমাদের এলাকায় কোনো পাঠাগার নেই, আমাদের এলাকায় কোনো কমিউনিটি সেন্টার নেই। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকার কথা সেইটি নেই। জুমার নামাজের পর আজিমপুরে গণসংযোগ করেন ঢাকা ৭ আসনের প্রার্থী হামিদুর রহমান। যানজট আর জলাবদ্ধতা নিরসনে গুরুত্ব দিয়ে ভোট চাইছেন তিনি। সাধারণ লোকের সাড়া পেয়েছি এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে কাজ করছে। সাধারণ যে ভোটাররা, আমি ভাবতেও পারিনি ঘরে থেকে বের হয়ে আমার সাথে কাজ করে। মিরপুরে ভোটের প্রচারে ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী। ক্ষমতায় গেলে নারীর মর্যাদা আর নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান তিনি। উত্তরায় গণসংযোগ করেছেন ঢাকা ১৮ আসনের ধানের শীষের প্রার্থী। গত ১৭ বছর কোনো চেষ্টা হয়নি, কোনো কাজ হয়নি, তারা শুধু দুর্নীতি করেছে। কিন্তু আমরা যদি জনগণের স্বার্থে কাজ করি, ইনশাল্লাহ সেই জায়গায় আমরা সফল হব। জামাত একটি দল, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বাড়িধারায় প্রচারে অংশ নেন তার উপদেষ্টা আব্দুস সালাম। বিএনপি ভোটে জিতেও যেন ক্ষমতায় যেতে না পারে, সেজন্য অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। সবাইকে অন্তত ঐক্যবদ্ধ করে ভোটের দিন একটা ভোট বিপ্লব করতে হবে আমাদের। শুধু জেতা না, আজকে ম্যাক্সিমাম ভোটে আমাদেরকে জিততে হবে। ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোট দিতে দল বেঁধে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থী ও দলের নেতাকর্মীরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভোটারের সর্বনিম্ন বয়স ১৬ এবং নারীর ক্ষমতা নিশ্চিতে ১০০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা রাখার অঙ্গীকার আছে এতে। ইশতেহারে নাগরিক অধিকার, নিরাপত্তা, ন্যায় বিচার, নারী নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষানীতি সহ বেশ কিছু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। রাজধানী গুলশানে এই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে আকাশকুসুম অনেক কিছুই রাজনৈতিক দলগুলো বলে, তবে এনসিপি যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলোই ইশতেহারে রেখেছে। দল গঠনের মাত্র ১১ মাসের মাথায় এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশ নিতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। নির্বাচনে অংশ নেওয়ার আগে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বর মোটো নিয়ে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করল তরুণদের এই দলটি। এতে গুরুত্ব পেয়েছে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া। ইশতেহার ঘোষণার শুরুতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, যতটা বাস্তবায়ন সম্ভব ততটাই জনগণকে বলা হচ্ছে। আমরা যদি এখন কমিট করি যে আগামী ৫ বছরের মধ্যে আমরা শিক্ষায় এবং স্বাস্থ্যে 5% করে বাস্তবায়ন করব, তাহলে সেটা অনেকটা অলিক শোনাবে এবং আমরাও বাংলাদেশে চলমান যেই রাজনৈতিক প্র্যাকটিস, কথা দিয়ে কথা না রাখতে পারার যেই ইশতেহার দিয়ে সেটা বাস্তবায়ন না করতে পারার যে প্র্যাকটিস, সে তার মধ্যে ঢুকে যাব, আমরা সেটা চাই না। জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন গঠন, সকল বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রতিশ্রুতি আছে এই ইশতেহারে। এত বড় গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান কিন্তু এখনো ব্যক্তির জীবনে সুফলটা আসে নাই, মানুষের ঘরে ঘরে সুফলটা যায় নাই। আগের সিস্টেম ব্যবস্থাপনা রয়ে গেছে, আগের অর্থনীতি, সংবিধান, রাজনীতি, সংস্কৃতি সবকিছুই রয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমাদের একটা নির্বাচনে আমাদের ঢুকতে হচ্ছে, এটা একদিকে ট্র্যাজেডি। 5 বছরে প্র্যাকটিক্যাল এবং একটা গভর্নমেন্টের একটা স্টেক হোল্ডার পাওয়ার
অংশীদার হিসেবে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, আমি এটা প্র্যাকটিক্যালিটির ভিত্তিতে আমরা এই স্টেপটা করেছি। নাহিদ ইসলাম জানান, ভোটারের সর্বনিম্ন বয়স হবে 16। এছাড়া নারীর ক্ষমতায়ন নিশ্চিতে 100টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা থাকবে। আমরা একটা জোট প্রক্রিয়া আছি এবং এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না, বরং আমরা একটা সমন্বিত জায়গায় সে কাজ করব এবং আমাদের যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো ঐক্যের জায়গায় থাকবো। সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্সা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ে দৃঢ় ভূমিকা পালনের অঙ্গীকার আছে এই ইশতেহারে। আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে ফিরিয়ে আনা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে, প্রয়োজন আন্তর্জাতিক সংস্থা আদালতে যাওয়া হবে। ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত বিএনপি সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় এলাকা এখনো থমথমে। কোনো মামলাও হয়নি। ঘটনাটিকে পরিকল্পিত দাবি করেছেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী। সহিংসতার কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্টের আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। শেরপুর থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। আয়োজন ছিল উপজেলা প্রশাসনের, আর তাতে অংশ নিয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা। ঘটনাস্থল ঝিনাইগাতী উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরের উপজেলা শ্রীবর্দী। সেখান থেকেও বেশ খানিকটা দূরের পথ রেজাউলের গ্রামের বাড়ি। সেখানে শোকাবহ পরিবেশ। আঙ্গিনায় দুই শিশু সন্তানকে নিয়ে বসে আছেন নিহত রেজাউলের স্ত্রী। স্বজনরা চাইলেন বিচার। এলাকার সবাই বলতে পারবে আমার স্বামী কাউকে কোনোদিন একটা কথা মুখ তুলে উঁচু করে বলে নাই, কাউকে কোনোদিনও কষ্ট দেয় নাই আমার স্বামী। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, সঠিকের বিচার আমি চাই, যাতে এর প্রতিশ্রুতি কিছু আবার আসল হয়। পরবর্তীতে যেন আমাদের মতো দ্বিতীয় কোনো ভুক্তভোগী পরিবার দৃষ্টান্ত না হয়, সরকার কাছে সেই জোর দাবি জানাচ্ছে। গেল 28 জানুয়ারি ঘটনাকে পরিকল্পিত বলছেন ঝিনাইগাতী ও শ্রীবর্দী উপজেলা নিয়ে গঠিত শেরপুর 3 আসনের বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী। পরস্পরের বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ। তারা এই মামলাটা দিয়ে এখানে রাজনৈতিকভাবে নির্বাচনটাকে প্রতিহত করার এবং বিএনপি নির্বাচনটাকে নেতাকর্মীদের মাঠশূন্য করার প্রক্রিয়ায় তারা এই পরিকল্পনা গ্রহণ করে। বিএনপির ভাইয়ের আমি অনুরোধ করলাম, আমাদের চেয়ার ছেড়ে দেওয়া হয়েছে, আমরা বসেন। ওনারাও ওইখানে যে চেয়ারের ভিতরে না বসে চেয়ার নিয়ে আমাদের লোকজনকে আক্রমণ করলো। একেবারে জিস্ট এটাই ঘটনা। এইখান থেকে আমার কাছে যেটা মনে হলো যে ঘটনাকে পূর্ব পরিকল্পিত। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা, আতঙ্ক বিরাজ করছে দুই উপজেলায়। প্রকাশ্যে নেই নির্বাচনী প্রচারও। ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করেনি আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের কাজ হচ্ছে ফাইন্ড আউট করে যারা যে অপরাধটা করেছে সেই ততটুকু অপরাধের জন্য তাকে আইনে সোপর্দ করা। মামলা প্রক্রিয়াধীন আছে, রুজু হলেই আমরা অলরেডি আমাদের ইনভেস্টিগেশন অনেকটা পর্যায়ে এগিয়ে নিয়েছি, আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নিব। ভোটের মাত্র কয়েকদিন আগে এমন প্রাণহানির ঘটনা ভোটারদের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করেন বিশিষ্টজনরা। নির্বাচন কাছে যত চলে আসবে মানুষের মধ্যে উত্তেজনাটা বেশি থাকবে এবং দলীয় প্রভাবটা যারা সত্যিকারের দলের নিয়ে কাজ করছে তাদের মধ্যে একটা অন্যরকম চেতনা কাজ করে, মনের দিক থেকে একটু মারমুখী হয়ে থাকে। এইসব জায়গায় আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ও পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া নির্বাচন কেন্দ্রিক সভা সমাবেশ না করার পরামর্শ এই অভিজ্ঞজনের। কোনো সমাবেশ করতে গেলে আমাদের প্রশাসনের পারমিশন লাগবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শেরপুর। তাদের মোতায়েন রাখতে হবে। বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। দল ক্ষমতায় গেলে স্বাস্থ্য, শিক্ষা ও শিশুদের খেলার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে। কথা বলেছেন ডক্টর জুবাইদা রহমান। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, সাধারণ মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি।
প্রথম বাংলাদেশ আমার শেষ। বগুড়া শহরের একটি অভিজাত হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান। যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশ আমার বাংলাদেশ। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান সুযোগ্য নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার প্রতি জোর দেন। একই সাথে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেন অনুপ্রেরণা। বলেন, শিশুদের নিয়ে বিএনপির সুষ্ঠু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। জুবাইদা রহমান আরও বলেন, বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। দল ক্ষমতায় গেলে স্বাস্থ্য, শিক্ষা ও শিশুদের খেলার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেয়া হবে। আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সাধারণ মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিচর্যা করতে হবে। তাহলেই নিজেদের পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবেন তারা। আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি। এটাই হোক আজকের দিনের শপথ। দুপুরের পর মহস্থানগড়ে শাহ সুলতানের মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জারিন অর্নি, যমুনা নিউজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 52.80% ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় 31% ভোটার। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভেশন কনসাল্টিং এর এক জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য। বিকেলে কারণবাজার বিএল ভবনে জরিপটি উপস্থাপন করে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটি। এর তথ্য অনুসারে ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে 1% মানুষের। ভোট দিয়ে কোনো চিন্তাই নেই 13.2% মানুষের। এছাড়া আগামীতে কোন দল সরকার গঠন করতে পারে সে সম্ভাবনা তুলে ধরা হয়েছে জরিপে। আগামী সরকার প্রধান হিসেবে 5147 জনের মধ্যে তারেক রহমানকে এগিয়ে রেখেছে প্রায় 48%। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে এগিয়ে রেখেছে 22.5%। এছাড়া 2.7% নাহিদ ইসলামকে এগিয়ে রেখেছে। গণভোটে 60% মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিতে চায়, তবে এই বিষয়ে অজ্ঞ মানুষের সংখ্যা 22%। জরিপে উত্তর দেননি 22.2% মানুষ। আওয়ামী লীগে যারা ভোট দিবে বলেছিল তাদের 27.4% আপনার এবার বলেছে বিএনপিকে ভোট দিবে, 14.1% বলেছে জামাতকে ভোট দিবে। ওভারঅল মনে হচ্ছে যে সুইং ভোটার্স বেশি। 76টা সিটে আসলে জামাতের কোনো ক্যান্ডিডেট নেই। সো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট পিপল যখন চুজ করছে তখন পিপল এখানে দাঁড়িপাল্লাতে চুজ করতে পারছেন। যারা আগে সিদ্ধান্তহীন ছিল তারা হয়তো এখন চিন্তা করছে যে বিএনপিকে ভোট দেওয়া যায়, অথবা যারা আগে জামাতকে চিন্তা করছিল তাদেরও একটা অংশ এখন মনে করছে যে আমরা বিএনপিকে ভোট দিতে পারি, বিকজ তারেক সাহেবের ভিজিবিলিটি। পূর্ণ শক্তিতে মার্কিন সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্রের হুঁশিয়ারি, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ইরান, তাই যুক্তরাষ্ট্রের হামলা সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দেওয়া হবে। এদিকে ইরানকে ঘিরে আরও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তবে একাধিক যুদ্ধজাহাজের বহর পাঠালেও ইরানের সাথে আলোচনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যে কোনো মুহূর্তে ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। সময় যত গড়াচ্ছে বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের শঙ্কা। চিরবৈরী দেশটিকে ঘিরে অব্যাহত আছে মার্কিন যুদ্ধজাহাজ সহ অন্যান্য সমরাস্ত্র মোতায়েন। এ অবস্থায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত আছে সামরিক বাহিনী। প্রেসিডেন্টের নির্দেশ মতোই আমরা সব কাজ করছি। ইরানের কাছে পরমাণু চুক্তির জন্য সব বিকল্প রাখা হয়েছে, তবে আমরাও প্রস্তুত আছি যুদ্ধের জন্য। প্রেসিডেন্ট যখনই নির্দেশ দেবেন তখনই আমরা তা বাস্তবায়ন করব। এদিকে যুক্তরাষ্ট্রকেও এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে তেহরান। পূর্ণ শক্তিতে মার্কিন সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্রের হুঁশিয়ারি, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ইরান।
শত্রুপক্ষ যদি হামলার মতো বোকামি করে তাহলে সাথে সাথেই আমরা তার জবাব দেব। ইসরায়েলের সাথে 12 দিনের লড়াই থেকে আমরা এই শিক্ষা নিয়েছি যে জবাবি হামলার ক্ষেত্রে এক মুহূর্ত দেরি করা যাবে না। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ শক্তিতে হামলা করা হবে। তবে একাধিক যুদ্ধজাহাজের বহর পাঠালেও ইরানের সাথে আলোচনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেই এমনটা জানান মার্কিন প্রেসিডেন্ট। আমি তাদের সাথে আলোচনার পরিকল্পনা করছি। ইরানের দিকে আমাদের অনেক বড় ও শক্তিশালী জাহাজ যাচ্ছে, তবে সেগুলো ব্যবহার করা না হলে দারুণ হবে। তাদের আমি দুটি কথা বলেছি, পারমাণবিক অস্ত্র ও বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। এ অবস্থায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতি আবার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ছুটির দিনের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসব মুখর। হয়ে গেল শীত উৎসব। টিএসসি প্রাঙ্গণে শীত উৎসবে ভিড় জমতে থাকে বিকেল থেকে। সন্ধ্যা নামতেই তিল ধারণের ঠাঁই থাকে না। টিএসসি প্রাঙ্গণে নানা স্বাদের খাবার আর রকমারি প্রসাধনীর পসরা নিয়ে বসেন দোকানিরা। বিভিন্ন বয়সের মানুষ তাই ছুটির এই সন্ধ্যা পরিবার ও প্রিয় মানুষের সাথে কাটাতে জড়ো হন টিএসসি চত্বরে। শীত উৎসবে গ্রামীণ মেলার স্বাদ পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। দর্শক, এখানে শেষ করছি আজকের রাতের বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।